হাই বন্ধুরা, ভূত প্রেতের আস্তানায় তোমাদেরকে আরও একবার স্বাগতম। আগেকার দিনে অনেক প্যারানরমাল অ্যাক্টিভিটিস ঘটতো, যদিও বর্তমানে এগুলো দেখা যায় না। তো সেই সমস্ত বাস্তব ঘটনা দিয়েই সাজানো হয়েছে এই চ্যানেলটি। তো গত পর্বে যেইখানে শেষ হয়েছিল ঠিক সেইখান থেকেই শুরু করতেছি। আমার বন্ধুর দাদি তার ছোটোবেলার ঘটনাগুলো বলতেছিল আমার কাছে, এবং তার বলা কথাগুলো আমি আমার মতো করে বলতেছি। তো ওই দিন সকালে বাবা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়ল মৌলভীকে আনার জন্য। মৌলভীদের বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে ছিল। দুপুরবেলা বাবা একজন মৌলভীকে সাথে নিয়ে হাজির হলো, কিন্তু এই মৌলভী আগের মৌলভী না, কারণ আগের মৌলভী অসুস্থ। এই মৌলভী হচ্ছে আগের মৌলভীর ছেলে। তখন মা আমার বাবাকে বলল যে এই মৌলভী দিয়ে কি হবে, আগের মৌলভী হলে তো ভালো হতো। তখন বাবা মাকে বলল যে আগের মৌলভী খুব অসুস্থ, ইনি ওনার ছেলে, ইনিও অনেক ভালো, কারণ ওনার ছেলে তো আর খারাপ হবে না, ওনার মতোই হবে। তো নতুন এই মৌলভীর সাথে তার আরও 3জন শিষ্য এসেছে। তারা 4 জন আমাদের বাড়ির 4 মাথায় দাঁড়িয়ে, মানে 4 প্রান্তে দাঁড়িয়ে একসাথে আজান দিল, এবং আজান দেওয়ার শেষে মাটির হাঁড়িতে কিছু আরবিতে আগের মতো গাছে পুনরায় বাঁধিয়ে রাখলো, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করে গেল যে আমাদের আর কোনো প্রবলেম হবে না। এটা বলে তারা চলে গেল। ওই দিন বিকালের ঘটনা, আমি খুব কান্নাকাটি করতেছিলাম চানাচুর খাওয়ার জন্য, কারণ আমি অনেক ছোট ছিলাম তখন। আর আমাদের বাড়ির একটু দূরেই একটা দোকান ছিল। আগের এপিসোডগুলোতে আমি দোকান সম্পর্কে বলেছি। ওই দোকানে সুপারি অথবা নারিকেল, তাল এগুলো দিলেই তারা এর বিনিময়ে কিছু খাবার দেয়, সেটা হোক জিলাপি, চানাচুর, বিস্কিট বা এ ধরনের কিছু। তো আমার মা আমার বড় ভাইয়ের হাতে কিছু সুপারি দিয়ে বলল যে যা ওকে চানাচুর কিনে দে। আমার বড় ভাই আমাকে নিয়ে সেই দোকানে গেল এবং আমাকে চানাচুর এবং বিস্কিট আরও মজাদার অনেক কিছু কিনে দিল। তো যখন আমরা আসতেছিলাম বাড়িতে, তখন সন্ধ্যা প্রায় হয় এরকম অবস্থা, মাগরিবের আজান দেওয়ার একটু আগের মুহূর্তে। দোকান থেকে আমাকে কোলে নিয়ে আমার বড় ভাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আমাদের বাড়িতে যাওয়ার যেই সরু রাস্তাটা আছে তার দুপাশে বাগান, বাড়িঘর তেমন ছিল না বললেই চলে। তো যখন আমরা বাড়ির প্রায় কাছেই চলে এসেছি, তখন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। আমি কিছু দেখিনি, বা আমার বড় ভাই কিছু একটা দেখে একটা চিৎকার দিয়ে আমাকে কোলে নিয়ে সজোরে দৌড় দিল, এবং এক দৌড়ে আমাদের বাড়ির উঠানে গিয়ে উঠল। বাট ও কি দেখেছে সেটা আমি জানি না। তখন আমি দেখিনি যে ও কিছু একটা ওইখানে ছিল, বা এরকম কিছু আমার চোখে পড়েনি। বাড়িতে গিয়ে আমাকে কোল থেকে নামিয়ে আমার বড় ভাই মাটির উপরে ধরাস করে শুয়ে পড়ল। মা ঘর থেকে দৌড়ে বের হয়ে আসলো এবং ওকে বারবার জিজ্ঞাসা করতেছিল, কিরে কি হয়েছে, বাট ও কিছুই বলল না। ও খুব জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতেছে আর মাটিতে শুয়ে আছে, চোখ দুটো বড় বড় করে, মানে ওকে দেখলে ভয় পেয়ে যাওয়ার মতো অবস্থা। আমার আরও যেই বোন দুটো আছে ওরা কান্না করতেছে, এবং মা কান্না করতেছে। বাবা আসলো একটু পরে, এসে একজন কবিরাজকে ডাকতে গেল। একজন কবিরাজ আসলো, ওকে দেখলো, কিন্তু ওর অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। কবিরাজ অনেক ঝাড়ফুঁক দিল, পানিতে দোয়াদুরুদ পরে ফু দিয়ে সেই পানি সারা গায়ে ছিটালো, কিন্তু ও কোনো কথা বলছে না। বাট একটু পরে পরে চিৎকার দিয়ে উঠছে, আমাকে মারতে আসছে, মা আমাকে বাঁচাও, এরকম। সেই রাতের প্রতিটি মুহূর্ত আমার এখনও মনে আছে। আমার জীবনে আমি সেই রাত ভুলতে পারবো না। সারা রাত আমার ভাই এরকম করেছে। যদিও একটু ঘুমাতো, সেটা খুবই অল্প সময়ের জন্য, 20 মিনিট অথবা 30 মিনিট। ঘুম থেকে আবার সজোরে চিৎকার দিয়ে উঠতো, আবার সবাই আমরা সজাগ হয়ে যেতাম, আবার ওর কাছে যেতাম। তো ওর কথায় যেটুকু বোঝা গেল, অস্পষ্টভাবে কিছু বলল যে কল্লা কাটা, মানে আমাদের আঞ্চলিক ভাষায় মাথাকে কল্লা বলা হয়। তো কল্লা কাটা আমাকে মারতে আসছে, মানে স্পষ্টভাবে বলেনি, বাট ওর কথাবার্তা শুনে এরকম মনে হলো যে কেউ একজন ওকে মারতে আসছে যার মাথা, মানে কোনো মাথা নেই, মাথা কাটা, এরকম কেউ একজন দৌড়ে ওকে মারতে আসছে।
মানে ওর অস্পষ্ট কথায় এইটুকু বোঝা যায়। তো আমার মা সারা রাত দোয়া দুরুদ পড়তেছে, আমার ভাইকে মাথায় ফু দিচ্ছে, তাকে আদর করছে, খাওয়ানোর চেষ্টা করতেছে অনেক কিছু, কিন্তু কোনো অবস্থার কোনো উন্নতি নেই। আমরা অনেক কান্নাকাটি করতেছি। যখন রাত একদম মধ্যরাত, তখন শুরু হলো নতুন আরেক ঝামেলা। এত ভয়ঙ্কর রাত আমার জীবনেও আমি ভুলতে পারবো না এই রাতের কথা। গত রাতে আমরা যেইভাবে কাটিয়েছি, যে একটা মহিলা আমাদের ঘরের পিছনে রাত্রের বেলা গুনগুন করে কান্না করতেছিল, আবার ঘরের সামনে কিছুক্ষণ কান্না করতেছিল, সেম সেই কান্নাটা আমাদের বাগানের ভিতর থেকে আসতেছে। আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি বাগানের ভিতর থেকে ওই মহিলা, মানে একটা মহিলা কান্না আসতেছে এবং খুব স্পষ্টভাবে, এবং সে কান্না করতেছে, আবার মাঝে মাঝে সে হা হা করে হাসতেছে, আবার হাসি থামিয়ে আবার কান্না করতেছে। কি একটা ভয়ঙ্কর রাত! এই জেনারেশনের কাউকে এইরকম রাত ফেস করতে হলে সে হয়তোবা মারাই যেত সাথে সাথে। তো সারা রাত এইভাবে কাটানোর পরে যখন ফজরের আজান হলো, যখন অবস্থা নিয়ন্ত্রণে আসলো, ওই কান্নার আওয়াজটা কমে গেল, বাবা তাড়াতাড়ি বের হয়ে পড়লো ঘর থেকে, এবং একটু পরেই আরেকজন বড় একজন হুজুর নিয়ে আসলো। আসলে আমাদের ছোটোবেলা আমরা দেখতাম যে ডাক্তার বলতে আমরা কিছু চিনতাম না। তখন হয়তোবা ডাক্তার ছিল শহরাঞ্চলে, আমাদের গ্রামাঞ্চলে ডাক্তার বলতে কিছু ছিলই না। সবাই শুধু এই কবিরাজ ফকির এদের উপর ডিপেন্ড করতো সব কিছুর জন্য। তো উনি আসার পরে উনি ভাইকে দেখলো, দেখে বলল যে ও কিছু একটা দেখে খুব ভয় পেয়েছে, এবং ওর ভিতরের মানে কিছু একটা শারীরিক সমস্যা হয়েছে। কারণ মানুষ যখন অতিরিক্ত ভয় পায় তখন তার সে বিকলাঙ্গ হয়ে যায়, অথবা অনেকে পঙ্গু হয়ে যায়, বা কিছু একটা ওর হয়েছে, বা এমন কিছু দেখছে ও, যার জন্য ও অনেক বড় ধরনের একটা শক খেয়েছে। সে আবার পুনরায় অন্য হুজুরদের মতো দোয়া দুরুদ, পানি ছিটানি, মানে এগুলা করতেছে, কিন্তু এর দ্বারা কিছুই হচ্ছে না, কোনো উন্নতি হচ্ছে না। বরঞ্চ আস্তে আস্তে দেখতেছি যে আমার ভাই আরও খারাপের দিকে যাচ্ছে। আগে যেটুকু হালকা কথা বলতে পারতো, এখন একদম কিছুই বলতে পারতেছে না, শুধু মুখটা বড় করে হা করে থাকতেছে, আর শুধু উপরের দিকে তাকিয়ে আছে। সঠিক কোনো চিকিৎসা কেউ দিতে পারতেছে না। অনেক হুজুর আসলো, প্রায় 5-6 জন হুজুরকে আনা হলো গ্রামের, বাছাই করা যাদের অনেক নাম ডাক আছে গ্রামে, কিন্তু কিছুতেই কিছু হলো না। পরে অবশেষে আমরা বিকালে সিদ্ধান্ত নিলাম এই বাড়িতে আর থাকা যাবে না, যেহেতু রাতের বেলা অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে, ভৌতিক ঘটনা ঘটতেছে, এগুলা সহ্য করা যায় না। এরকম সিচুয়েশনে আমি, আমার 2 বোন, আমার ভাই, আমার মা এবং বাবা, আমরা সবাই মিলে আমাদের নানির বাড়ি চলে গেলাম। আমাদের এলাকায় তখন যানবাহন বলতে শুধু গরুর গাড়িকেই বুঝতাম। তো গরুর গাড়িতে চড়ে আমরা নানার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি, এবং নানা বাড়ি একদম চলেই গেছি, নানা বাড়ি এলাকায় ঢুকে গেছি। হয়তো আর 4-5 মিনিট গেলেই নানা বাড়ি পৌঁছে যাব। বাট এই অবস্থায় হঠাৎ করে আমার মা চিৎকার দিয়ে উঠলো, বাবাও চিৎকার দিয়ে উঠলো। কিছু বুঝে ওঠার আগেই দেখলাম যে তারা মানে গাড়ি থামিয়ে দিয়ে রাস্তায় খুব গড়াগড়ি করে কান্না শুরু করে দিল। পরে আর বুঝতে কিছু বাকি নেই যে আমার ভাই মারা গেছে। ভাইয়ের চেহারাটা এখনও আমার চোখের সামনে ভাসে। সেই খোলা চোখ তাকিয়ে আছে হা করে, স্তব্ধ একটা শরীর পড়ে আছে গাড়ির উপরে। এই দৃশ্যটা আমি কখনোই ভুলতে পারবো না। তো আমার যতটুকু মনে পড়ে, নানাদের পুকুরের পাড়ে আমার ভাইকে কবর দেওয়া হয়েছিল। বন্ধুরা, নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার জন্য পুরো ঘটনাটা শেষ করতে পারলাম না। বাকি অংশ শোনার জন্য তোমাদের পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে। ঘটনাটা মূলত আমার বন্ধুর দাদির ছোটোবেলার ঘটনা। তার মুখ থেকে আমি শুনেছি, এবং আমি আমার মতো করে তার ঘটনাগুলো বলতেছি। সে আমাকে যেভাবে বলেছিল ওইভাবে তো বলতে পারবো না, বাট আমি আমার মতো করে বলতেছি। বন্ধুরা, আমার চ্যানেলে যা শুনতে পাবে সব একদম বাস্তব জীবনের ঘটনা, কোনো বানোয়াট ঘটনা এখানে পাবে না। তো এইরকম অনেক বাস্তব ভৌতিক ঘটনা শুনতে আমার চ্যানেলের সাথেই থাকো, এবং দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। খোদা হাফেজ।